বাজেট অধিবেশন শুরু 7 জুন। পেশ ও পাশ হবে 2026-27 অর্থ বছরের আয় ব্যয় পরিকল্পনা। ঈদুল আজহা উপলক্ষে 7 দিনের ছুটি ঘোষণা। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 মাস দেয়া হবে সহায়তা। পুশব্যাক ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস। এবং আজ 25 বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী। বিশ্বে তুলে ধরেন বাংলা সাহিত্য। কুষ্টিয়ার শিলাইদহে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি তাবশির আলিজা। 7 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি 7 জুন বিকেল 3টায় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গেল 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল, যা গেল 30 এপ্রিল শেষ হয়। এবারের অধিবেশন বর্তমান সংসদের জন্য গুরুত্বপূর্ণ। এতে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ এবং পাশ হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী 25 থেকে 31 মে এই ছুটি থাকছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেয়া হবে। সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর ওয়াকফ সম্পত্তি লুটপাটের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। বাকিটা জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সপ্তাহের শেষ কর্মদিবসে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে নিজ দপ্তরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, দেশে বর্তমানে প্রায় 6,14,117 একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। 2,12,000 একর হলো ওয়াকফে আওলাদ আর 3,77,120 একর হলো ওয়াকফে লিল্লাহ। মানে প্রধানমন্ত্রীর নির্দেশ হলো লুটপাট করে খাওয়া যাবে না। ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছে, ওয়াকিফের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হবে। এ সময় তিনি আরো বলেন, গেল 17 বছরে সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় ওয়াকফ সম্পত্তির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সরকারের পদক্ষেপে 3 মাসের মধ্যেই ইতিবাচক পরিবর্তন সম্ভব বলেও আশা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ আমাদেরকে দিয়েছে, আমরা যদি ওনার নির্দেশটা সুষ্ঠুভাবে পালন করতে পারি, আপনারা আগামী 3 মাসের পরে আপনি একটা ভালো কিছু শুনতে পাবেন। ওয়াকফটাকেও এমনভাবে সাজাতে যাচ্ছেন, যারা ওয়াকিফ, যারা অফকারী, তারা যে উদ্দেশ্যে, যে মহৎ উদ্দেশ্যে করে গেছেন, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। পরে ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিবাচকভাবে তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় 100% একমত
এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় তিনি আরও বলেন 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরেছে। এছাড়া সিলেটের পাথর উত্তোলন নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2 বছর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শেষে অবশেষে ব্যারাকে ফিরে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। 2024 সালের জুলাইতে উদ্ভূত পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামেন তারা। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর কার্যক্রম বর্তমানে পূর্ণ গতিশীল হওয়ায় মাঠ পর্যায়ে সেনা সদস্যদের দীর্ঘমেয়াদে রাখার প্রয়োজন নেই। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে তারা ফেরত যাবেন সেটি আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। এছাড়া সিলেটের পাথর উত্তোলন নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথাও জানান সালাউদ্দিন আহমদ। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজেপির জয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কার বিষয়ে বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরতদের প্রত্যাবাসন দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এতে বাংলাদেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2860টিরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশকে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি। রণধীর জয়সওয়াল আরও বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরতদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয় আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হয়। You must focus that there is a core issue which needs to be looked into, and I gave you details of the Bangladeshi illegal immigrants whose data we have shared with the Bangladeshi side for their confirmation of their nationality, so that in a smooth manner people can be repatriated, and we expect that Bangladesh will take due action in this regard. চলতি মাসেই নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই নীতিমালা জুনের মধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন পাবে। বৃহস্পতিবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। তিনি জানান, সৌর বিদ্যুতে বিপ্লব ঘটাতে সোলারে কর ছাড় দেওয়া হবে। দ্রুতই রাজধানীর প্রতিটি বাড়ি সৌর বিদ্যুতের আওতায় আনার কথাও বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকা শহরে যদি আপনারা যদি প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। আমি মনে করি যে আপনাদের সবই আছে, একটা জিনিস ন্যাশনাল গভর্নমেন্টের পলিসি সাপোর্ট। আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে কি বলে সরকারি আদেশ হিসাবে
আমরা ছাড়তে পারবো। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীতকরণে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সাথে এখানে বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরিতে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সকালে একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। রাসেল কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে 10,500 ফুট দীর্ঘ রানওয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি কার্গো সুবিধা থাকবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তরে মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বগুড়াবাসী অনেক ভাগ্যবান, আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়ে শুরু করেছি। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। এ সময় প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান উড্ডয়ন নিশ্চিত করতে বেবিচককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়। সেটা করলে ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে বগুড়া আলতারপন্নেসা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক মানুষের জনসভায় ঘোষণা দিয়েছেন যে বগুড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্গো ফ্যাসিলিটি সহ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। বগুড়ায় বিমানবন্দর চালুর মাধ্যমে উত্তরাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। সারা দেশে হাম ও এর উপসর্গে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1524 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিভাগে 5 জন, রাজশাহীতে 2 জন, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে 1 জন করে মোট 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় নতুন করে 286 জনের হাম শনাক্ত হয়েছে। হামের থাবায় দিশেহারা দেশ। শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অসহায় অভিভাবক। হাম পরবর্তী 1.5 মাস পর্যন্ত নিউমোনিয়া সহ নানা জটিলতায় আক্রান্ত হয়েই বেশি মৃত্যু হচ্ছে শিশুদের। তাই হাম থেকে সুস্থ হয়ে ওঠার পর 1.5 মাস পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের করুণ আর্তনাদ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ, পিআইসিইউ, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট। তাই অভিভাবকরা সন্তানদের নিয়ে ঘুরছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। প্রায় 15 দিন আপনার এই হসপিটাল ওই হসপিটাল এরকম ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা বাঁচানোর জন্য। তো বাচ্চার অবস্থা আগে থেকে একটু ভালো, তা পরিপূর্ণ সুস্থ বলা যাচ্ছে না। এখনও অক্সিজেন চলছে, এবার খাবারটা আপনার নলের মাধ্যমে চলছে আর কি। শ্বাসকষ্ট তারপরে বেড়ে গেছিল, পরে মহাখালী ডিএনসিসি হসপিটালে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর 3 দিন থাকার পর হাম ভালো হয়েছে। পরে শ্বাসকষ্টটা ছিল, তখন আমাদের এই শিশু হসপিটালে রেফার করছে। প্রথম হাম ওঠার পরে সাইরে যাওয়ার পর সুস্থ হওয়ার পরে বাসায় গেছে, তারপরে আবার হচ্ছে। এখানে পুরোপুরি সুস্থতা হওয়ার আগে মনে করেন এরকম হালকা থাকতেই বাসায় পাঠায় দিচ্ছে।
তবে চিকিৎসকরা বলছেন নতুন করে আক্রান্তের হার কমছে, তবে হাম পরবর্তী জটিলতা বাড়ছে। এখন নতুন আক্রান্তের হার কমে গেছে, যে নতুন আক্রান্ত হয়ে নিউলি কেসগুলো আমরা কম পাচ্ছি। আমরা যেগুলো আসতেছে সেগুলো হলো যারা আগে হয়ে গেছিল কিন্তু কমপ্লিকেশন হয়ে গেছে, সিভিয়ার ডায়রিয়া, নিউমোনিয়া, এনকেফালাইটিস, আদার ইনফেকশন, সেপসিস, এইগুলো নিয়ে আসতেছে। বেসিক্যালি বেশি আসতেছে নিউমোনিয়া, এবং নিউমোনিয়া যখনই শ্বাসকষ্ট কাশি শুরু হচ্ছে তখন এরা সবাই চলে আসতেছে। এই রোগীগুলো কিন্তু এখন বেশি ভর্তি হচ্ছে এবং এর হার কিন্তু অনেক বেশি। হাম পরবর্তীতে অন্তত 1.5 মাস সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। আগের যে তার ইমিউনিটি ছিল সেই অবস্থায় ফিরে আসতে 4 থেকে 6 সপ্তাহ লাগে। এই 4 থেকে 6 সপ্তাহ তাকে আবার সে আইসোলেটেড থাকতে হবে, ঘনবসতিপূর্ণ জায়গায় যাবে না, এবং অন্য কোনো জানা মতে যে রোগীগুলো আছে যারা অসুস্থ বাচ্চা তাদের সাথে সে মিশবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হ্যান্ড ওয়াশিং করবে। 12 মে থেকে পবিত্র ঈদ উল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও দোকানপাট। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান, আসন্ন ঈদ ঘিরে তাদের পক্ষ থেকে সরকারের কাছে রাত 11টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখার আবেদন করা হয়েছিল। সরকার রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেয়া হয়েছে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 1268 সনের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ। বহু প্রতিভার অধিকারী এই কবি নিজ প্রতিভার আলোয় বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিশ্বকবির সম্মান পান তিনি। তাহসিন তারিনের প্রতিবেদন। বাংলা সাহিত্যের বরপুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা 1268 সনের 25শে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম শারদা সুন্দরী দেবী। একেবারে কবি, ঔপন্যাসিক, গল্প, নাট্যকার, দার্শনিক, সঙ্গীতজ্ঞ ও প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে শৈশবেই। মাত্র 8 বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ নামে তার প্রথম লেখা ছাপা হয়। 1878 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধন, চিত্রকলা বা দর্শন, বাংলা সাহিত্যের এমন প্রতিটি শাখায় বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। বিশ্বের নানা ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত এবং নানা দেশের পাঠ্যসূচিতে তার লেখা সংযোজিত হয়েছে। 1910 সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। রবি ঠাকুরের প্রকাশিত বইয়ের সংখ্যা 52টি, উপন্যাস 13, ছোট গল্প 95, প্রবন্ধন ও গদ্যগ্রন্থ 36 এবং নাটকের বই 38টি। কবির মৃত্যুর পর 36 খণ্ডে প্রকাশিত হয় রবীন্দ্র রচনাবলী। এছাড়া রয়েছে 19 খণ্ডের রবীন্দ্র চিঠিপত্র। জমিদার পরিবারের সদস্য হিসেবে তিনি জমিদারিও করেছেন। 1891 সাল থেকে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও ওড়িশায় জমিদারি দেখাশোনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওইসব এলাকার কুঠিবাড়িতে অবস্থানকালে অসংখ্য কবিতা ও গান রচনা করেন। কবি রচনা করেছেন 2000-এর বেশি গান। অধিকাংশ গানের সুরও তার করা। কবির লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আবার ভারতের জাতীয় সঙ্গীতটিও কবির লেখা। এরকম অনবদ্য সব সাহিত্যকর্ম দিয়ে শতকোটি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি উদযাপনে কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহ কুঠি বাড়িতে সম্পন্ন হয়েছে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি। কবির স্মৃতি জড়িত কুঠি বাড়িকে সাজানো হয়েছে নতুন সাজে। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে এই কুঠি বাড়িকে দেখতে চান দর্শনার্থীরা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
এসো হে বৈশাখ এসো এসো, প্রকৃতির রুদ্রতাপে নতুন আবাহনে 25শে বৈশাখ ফিরছেন কবিগুরু। কুষ্টিয়া শিলাইদহে তার স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি এখন উৎসবের সাজে সজ্জিত। কবির ব্যবহৃত আসবাবপত্র থেকে শুরু করে পুরো চত্বর জুড়ে ধোয়া মোছার কাজ শেষ হয়েছে। 3 দিনের এই মহোৎসবকে সফল করতে দম ফেলার ফুসরত নেই কর্মীদের। বইয়ের পাতায় পড়া সেই শিলাইদহকে নিজ চোখে দেখতে ভিড় করছেন রবীন্দ্র ভক্তরা। এখানে এলে যেন কবির অস্তিত্বকে ছুঁয়ে দেখা যায়, এমনই অনুভব অনুরাগীদের। তবে দর্শনার্থীদের দাবি, বিশ্বকবির এই অমূল্য স্মৃতিকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। 25শে বৈশাখ জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের কাছে ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে ঈদের মতো আমাদের একটা আনন্দ ঘন পরিবেশ। স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতেও উনি সাহিত্যিক কর্ম অনেক কিছুই লেখালেখি করতেন। রবি ঠাকুরের আমরা যে শৈশবে বইপত্র পড়ছি, যে গীতাঞ্জলি যে কবিতাটা আছে, উনি এখানে বসেই লিখছে। সচক্ষে দেখার জন্য ওনার যে ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখলাম, সুন্দর লাগলো। আগামীতে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এখানে তাদের দেখাতে আসবো, যেহেতু আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান। রবীন্দ্রসঙ্গীত ও কবিতা পাঠের আসরের পাশাপাশি থাকছে গ্রামীণ মেলা। বাড়তি দর্শনার্থীর চাপ সামলাতে ও মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা রোধে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে 3 দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে শুধু ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স নিয়োগ থাকবে এবং পালাক্রমে 24 ঘন্টায় আমরা ডিউটি করব। এখানে ডিউটিরত আমাদের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। রবীন্দ্রনাথকে পূর্ণাঙ্গভাবে জানতে হলে শিলাইদহের কোনো বিকল্প নেই, এমনটাই মনে করেন রবীন্দ্র অনুরাগী ও আয়োজকরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জ্বালানি তেলের সংকটের জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই। ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে। এতে শুধু সাধারণ মানুষ নয়, এমপি মন্ত্রীরাও কষ্টে পড়েছেন বলে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলার ইসলামপুরে এক পথসভায় তিনি আরও বলেন, সংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। যুদ্ধ লেগে গেছে, ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধ লাগার জন্য তেলের দাম বেড়ে গেছে। এটাকে আমাদের দোষ আছে ভাই, আমাদের লাগেছে এই যুদ্ধ, আমাদেরও তেল কমায় দেওয়া হয়েছে। এই যে কষ্টটা হচ্ছে, এই কষ্টের জন্য তো আমাদের যদি দোষ দেন তাহলে তো হবে না। কিন্তু ব্যাপারটা এমন না যে শুধু আপনার কষ্ট বা জনগণের কষ্ট, মন্ত্রীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ক্রিকেটের আরো খবর। বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটার সহ 5 জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক তৌহিদ, রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার এবং চলমান ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা অমিত মজুমদার, সিলেট ফ্রাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিষেধাজ্ঞার কথা জানায় বিসিবি। দুর্নীতি, বেটিং তদন্তে অসহযোগিতা এবং বাধা প্রদানের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শেষ করছে মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু 7 জুন। পেশ ও পাশ হবে 2026-27 অর্থ বছরের আয় ব্যয় পরিকল্পনা। ঈদুল আজহা উপলক্ষে 7 দিনের ছুটি ঘোষণা। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 মাস দেয়া হবে সহায়তা। পুশব্যাক ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস। এবং আজ 25 বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী। বিশ্বে তুলে ধরেন বাংলা সাহিত্য। কুষ্টিয়ার শিলাইদহে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।